বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমিস্ট্রি এইচএসসি অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি সৈয়দ আমিরুল ইসলাম, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, ন্যাশনাল আইডিয়াল কলেজ। আমাদের কেমিস্ট্রির উপর যে চলমান অধ্যায় ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, এবং কেমিস্ট্রির উপর এইটি হবে 39তম লেকচার। এবং আজকের লেকচারে এই প্রথম অধ্যায় অর্থাৎ কেমিস্ট্রি ফার্স্ট পেপারে যে প্রথম অধ্যায়, এই অধ্যায়ের পরিসমাপ্তি ঘটাবো ইনশাল্লাহ। তো আজকের এই আলোচনায় যে বিষয়গুলো নেওয়া হয়েছে, 1 নম্বর রাসায়নিক দ্রব্যের পরিমিত ব্যবহারের গুরুত্ব, 2 নম্বর সেমি মাইক্রো ও মাইক্রো অ্যানালাইটিক্যাল পদ্ধতি, 3 নম্বর প্রাথমিক চিকিৎসা ও ফার্স্ট এইড বক্স। এইগুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথমে যেখানে আমি বলছি রাসায়নিক দ্রব্যের পরিমিত ব্যবহারের গুরুত্ব, আমরা জানি বিভিন্ন কেমিস্ট্রির ল্যাবে যে রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় যা পরিবেশের উপর মারাত্মক বিরূপ প্রভাব সৃষ্টি করে, ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করে। তো এই জন্য প্রত্যেক শিক্ষার্থীকে রাসায়নিক দ্রব্যের ব্যবহারের ক্ষেত্রে অতি সতর্কতা অবলম্বন করতে হয়। এই উদ্দেশ্যে রাসায়নিক দ্রব্য সর্বাপেক্ষা ন্যূনতম পরিমাণ নিয়ে ব্যবহার করে পরীক্ষা কার্য সম্পন্ন করতে হয়। এতে করে পরিবেশের উপর প্রভাবটা কম পড়বে, রাসায়নিক দ্রব্যের অনাকাঙ্ক্ষিত খরচ কমবে, এতে অর্থনৈতিক সাশ্রয় হবে, সেই সঙ্গে আমাদের নিজেদের জন্যও অনেক শরীরের প্রভাবটাও কম পড়বে। তো আমরা এই পদ্ধতিগুলো পর্যায়ক্রমে আলোচনা করব। এখন তোমরা প্রথম যে টপিকসটা বললাম, রাসায়নিক দ্রব্যের পরিমিত ব্যবহারের গুরুত্ব, এই দিকে একটু চার্টের দিকে তাকাও। রাসায়নিক বস্তুর পরিমিত ব্যবহারে শিক্ষার্থীদের ল্যাবরেটরিতে বিভিন্ন কার্যক্রমে নিম্নোক্ত বিষয় অনুসরণ করা অতি জরুরি। 1 নম্বর, পরীক্ষাকালীন টেস্ট টিউবে রাসায়নিক বিকারক খুব কম পরিমাণ ব্যবহার করতে হবে। বিক্রিয়াগুলো সচেতনভাবে পর্যবেক্ষণ করতে হবে। সচেতনভাবে পর্যবেক্ষণ না করলে দেখবা যে আরও অনেক বিকারক লাগবে, যার ফলে বেশি পরিমাণ বিকারক খরচ হয়ে পড়বে। এই জন্য কম পরিমাণ ব্যবহার করতে হবে, সবসময় এই সচেতনভাবে পর্যবেক্ষণ করতে হবে। 2 নম্বর, পরিবেশের ক্ষতিকর রাসায়নিক পদার্থ ও জৈব দ্রাবক পদার্থ ব্যবহারে শিক্ষার্থীদের মিতব্যয়ী হতে হবে। অনেক ক্ষতিকর রাসায়নিক পদার্থ যদি ব্যবহারে মিতব্যয়ী না হও, পরিবেশের জন্য ক্ষতিকর, তোমার অর্থনৈতিক দিক দিয়েও ক্ষতিকর, সব দিক দিয়ে ক্ষতিকর, তোমার নিজের জন্যও ক্ষতিকর। এই জন্য এইগুলো ব্যবহারে মিতব্যয়ী হতে হবে। 3 নম্বর, ডিস্টিল ওয়াটার ব্যবহার যথাসম্ভব কম করতে হবে। আমাদের কলেজে বলতে ডিস্টিল ওয়াটারের প্রজেক্টটা নাই, বিভিন্ন কিছু কলেজে আছে, বিশেষ করে ইউনিভার্সিটিতে সাধারণত থাকে। এই ডিস্টিল ওয়াটার যেখানে আছে ব্যবহারটা যথাসম্ভব কম করতে হবে। বুনসেন বার্নার তো ব্যবহার করতে হয় ল্যাবরেটরিতে, জানো, সেইটা গ্যাস ব্যবহারটা সচেতনভাবে করতে হবে। অযথা বেশি ব্যবহার করা যাবে না, যতটুকু দরকার ততটুকুই ব্যবহার করতে হবে। বিদ্যুতের ব্যবহারও সচেতন হতে হবে। শিক্ষার্থীরা গ্রুপ করে কাজ করলে রাসায়নিক পদার্থের সাশ্রয় হবে। তোমরা প্রত্যেকে যদি ইন্ডিভিজুয়াল কাজ করো তখন রাসায়নিক পদার্থের পরিমাণ বেশি লাগে, এই জন্য গ্রুপ ওয়াইজ কাজ করার নিয়ম রসায়ন বিজ্ঞান, তখন রাসায়নিক পদার্থের সাশ্রয় হয়। শিক্ষার্থীদের প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ পূর্ব থেকে অর্জন করে রাখতে হবে, তাতে অপচয় কম হয়। পূর্ব থেকেই যদি অর্জন করে রাখো তাহলে সমস্যাটা হবে না, সময়ও বাঁচবে, শিক্ষার্থীদের ল্যাব সময় অধিকতর কার্যকর হবে। 7 নম্বর, শিক্ষার্থীদের জন্য ব্যবহারিক কার্যক্রম এমনভাবে পূরণ করতে হবে যেন রাসায়নিক বস্তু ব্যবহার সর্বনিম্ন হয়। সর্বক্ষেত্রে খেয়াল করতে হবে, এমনভাবে কাজকর্ম করতে হবে যাতে সর্বনিম্ন পরিমাণ রাসায়নিক দ্রব্য ব্যবহার করতে হবে। এই কারণে আমরা বিভিন্ন যে বস্তুর, জৈব অজৈব বস্তুর যে বিশ্লেষণ কাজ অর্থাৎ গুণগত বিশ্লেষণ কাজ করতে গিয়ে বিভিন্ন পরিমাণ নিয়ে এই পরীক্ষা কার্য করা যায়, বিভিন্ন পরিমাণ নিয়ে যায়। এই পরিমাণের উপর ভিত্তি করে এই গুণগত বিশ্লেষণ অর্থাৎ পদার্থের যে গুণগত বিশ্লেষণকে 3 শ্রেণীতে ভাগ করা হয়। তো 1 নম্বর পদ্ধতি হলো
ম্যাক্রো বিশ্লেষণ পদ্ধতি, 2 নম্বর সেমি মাইক্রো বিশ্লেষণ আর মাইক্রো বিশ্লেষণ। তাহলে 3টা বিশ্লেষণ ভাগ করা হয়েছে। গুণগত বিশ্লেষণকে পরিমাণের উপর ভিত্তি করে, অর্থাৎ ব্যবহৃত বিকারকের যে ব্যবহার করি আমরা তার পরিমাণের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়েছে। তো প্রথমে যদি বলি ম্যাক্রো বিশ্লেষণটা কি। ম্যাক্রো বিশ্লেষণ মানে পরিমাণটা বেশি নেওয়া হয়। তাহলে আমরা কি বুঝলাম যে যে ম্যাক্রো সিস্টেমে অর্থাৎ ম্যাক্রো বিশ্লেষণ পদ্ধতিতে প্রতিটি পরীক্ষায় এক একটি পরীক্ষায় নমুনা যৌগের পরিমাণ নেওয়া হয় 0.5 থেকে 2 গ্রাম কঠিন পদার্থ নিয়ে 20 থেকে 30 ml দ্রবণ তৈরি করা হয়। তাহলে কি বললাম যে ম্যাক্রো সিস্টেমে পরিমাণটা তুলনামূলকভাবে বেশি নেওয়া হয়, অর্থাৎ 0.5 গ্রাম থেকে 2 গ্রাম নিয়ে কঠিন পদার্থ নিয়ে 20 থেকে 30 ml দ্রবণ তৈরি করা হয়। তো এতে বেশি পরিমাণ নেওয়ার ফলে পরিবেশের উপর প্রভাবটা বেশি পড়ে, রাসায়নিক দ্রব্যের খরচ বেশি হয়। তো আমাদের দেশে প্রতিটা উচ্চ মাধ্যমিক কলেজে সাধারণত ম্যাক্রো সিস্টেমেই করা হয়, যা পরিবেশের জন্য ক্ষতিকারক। এই জন্য পরিবেশবিদরা ম্যাক্রো সিস্টেম না করে সেমি মাইক্রো পদ্ধতিতে করার ব্যাপারে গুরুত্ব আরোপ করছেন আমাদের দেশের প্রেক্ষাপটে। তো আর সেমি মাইক্রো যে পদ্ধতি, এই পরীক্ষায় এক একটি পরীক্ষায় ব্যবহৃত বিকারকের পরিমাণ 0.05 গ্রাম থেকে 0.2 গ্রাম, 0.05 গ্রাম থেকে 0.2 গ্রাম, অর্থাৎ 50 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রাম নেওয়া হয়। তো এই পদ্ধতি আমাদের দেশের প্রেক্ষাপটে অধিক গ্রহণযোগ্য এবং দ্রবণের আয়তন, এই বস্তু নিয়ে দ্রবণের আয়তন সাধারণত 2 ml থেকে 4 ml করা হয়। এবং সর্বশেষ মাইক্রো সিস্টেমে প্রতিটি পরীক্ষায় ব্যবহৃত বিকারকের পরিমাণ নেওয়া হয় 5 মিলিগ্রাম থেকে 20 মিলিগ্রাম। তো এতে বস্তুর পরিমাণ খুব কম পরিমাণ নেওয়া হয়, এতে করে কেমিক্যালের খরচটা কম হয়, পরিবেশের প্রভাবও সবচেয়ে বেশি কম পড়ে। তো এই 3টা পদ্ধতি মূলত মৌলিক কোনো পার্থক্য নাই, পার্থক্য শুধু ব্যবহৃত বিকারকের পরিমাণগত। তো পরিমাণগত পার্থক্য হওয়ার কারণে এদের ব্যবহৃত যন্ত্রপাতিও, এসব কাজে ব্যবহৃত যন্ত্রপাতিও কিছু পার্থক্য দেখা যায়। তো আমি এখন এই 3 পদ্ধতির মধ্যে তুলনা করছি, তোমরা একটু বোর্ডের দিকে তাকাও, তুলনা যদি করতে চাই। প্রথমে আমি বলছি ম্যাক্রো বিশ্লেষণ ও সেমি মাইক্রো বিশ্লেষণের পার্থক্য দেখাইছি। বস্তুর ভর তো আগেই বললাম 0.5 গ্রাম থেকে 2 গ্রাম বস্তু ব্যবহৃত হয় এই পদ্ধতিতে। সেমি মাইক্রোতে 50 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রাম বস্তু ব্যবহৃত হয়। দ্রবণের আয়তন আগে বলা হয়েছে 20 ml থেকে 30 ml, এখানে 2 থেকে 4 ml। এখানে তরল পরিমাপক যন্ত্র মেজারিং সিলিন্ডার ব্যবহার করা হয় ম্যাক্রো সিস্টেমে, আর এটাতে ব্যবহার করা ক্যাপিলারি টিউব, যেহেতু খুব কম পরিমাণ লাগে। ব্যবহৃত হাইড্রোজেন সালফারের উৎস কিপ যন্ত্রে ফেরাস সালফেট ও লঘু সালফিউরিক অ্যাসিড থেকে উৎপন্ন জমা হাইড্রোজেন সালফাইড ব্যবহৃত হয়। আর এখানে ব্যবহৃত হয় থায়োঅ্যাসিটিমাইড থেকে বিক্রিয়া পরিবেশে হাইড্রোজেন সালফাইড উৎপন্ন ব্যবহৃত হয়। এতে করে পরিবেশে ডাইরেক্ট প্রভাব পড়ে না। হাইড্রোজেন সালফাইড জানো যে মারাত্মক দুর্গন্ধযুক্ত একটা গ্যাসীয় পদার্থ। এই ম্যাক্রো সিস্টেমে এটা পরিবেশে ছেড়ে দেওয়া হয়, মারাত্মক ক্ষতি করে, কিন্তু এইখানে পরিবেশে ডাইরেক্ট ছেড়ে দেওয়া হয় না। অ্যাসিটেমাইড ব্যবহার করার ফলে দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়, তা থেকেই কাজ করা যায়। 5 নম্বর পরিবেশের উপর প্রভাব। ম্যাক্রো পদ্ধতিতে বর্জ্য কেমিক্যাল বেশি হওয়ায় পরিবেশে অধিক ক্ষতিকর প্রভাব পড়ে। সেমি মাইক্রো পদ্ধতিতে বর্জ্য কেমিক্যাল কম এবং হাইড্রোজেন সালফাইড এক্ষেত্রে বাতাসে মিশে না, তাই পরিবেশ দূষণ কম হয়। পরীক্ষাকালীন সময় ম্যাক্রো বিশ্লেষণের সময় বেশি লাগে, সেমি মাইক্রো বিশ্লেষণের সময় কম লাগে, অপেক্ষাকৃত কম পরিমাণ দ্রব্য নেওয়ার ফলে। তো এই হলো মাইক্রো ও সেমি মাইক্রো বিশ্লেষণের মধ্যে পার্থক্য। এবার আমরা দেখব
সেমি মাইক্রো ও মাইক্রো বিশ্লেষণের মধ্যে তুলনা বা পার্থক্য। তো পার্থক্যের বিষয় হলো, গৃহীত বস্তুর ভর তো আগে বলা হয়েছে 50 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রাম বস্তু বিশ্লেষণে ব্যবহৃত হয়, আর মাইক্রো সিস্টেমে 5 মিলিগ্রাম থেকে 20 মিলিগ্রাম বস্তু ব্যবহৃত হয়। দ্রবণের আয়তন এখানে হয় 2 ml থেকে 4 ml, এখানে হয় 0.2 ml থেকে 1 ml। তল পদার্থ পরিমাপক যন্ত্র সেমি মাইক্রো পদ্ধতিতে ক্যাপিলারি টিউব, যেটা আগে বলা হয়েছে ক্যাপিলারি টিউব, আর মাইক্রো সিস্টেমে মাইক্রো ক্যাপিলারি টিউব, যেহেতু এটা আরও ক্ষুদ্র পরিমাণ নেওয়া হয় এই জন্য মাইক্রো ক্যাপিলারি টিউব বলে এটাকে, আকারে খুবই ক্ষুদ্র। ব্যবহারের ক্ষেত্র সেমি মাইক্রো বিশ্লেষণে সাধারণতভাবে যৌগের পৃথকীকরণ, পরিমাণগত বিশ্লেষণ, গাঠনিক কাঠামো নির্ণয় করা হয়। আর মাইক্রো সিস্টেমে সাধারণ অধঃক্ষেপণ পদ্ধতি সহ বেয়ার ল্যাম্বার্ট সূত্র ভিত্তিক উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্রোমাটোগ্রাফি ও স্পেকট্রোমিটারে ব্যবহৃত হয়। এটা অলরেডি স্পেকট্রোমিটার ক্রোমাটোগ্রাফি সম্পর্কে তোমাদের ধারণা আছে, কারণ তোমরা এটা অলরেডি পড়ছো, ফার্স্ট ইয়ারে পড়ছো গুণগত রসায়নে। ক্রোমাটোগ্রাফি কি, স্পেকট্রোমিটার কি, এগুলো সব পড়ছো। স্পেকট্রোমিটার এগুলো ব্যবহৃত হয় মাইক্রো সিস্টেমে। এইবার পরিবেশের উপর প্রভাব। সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে বর্জ্য কেমিক্যাল কম, তাই পরিবেশ দূষণ কম হয়। মাইক্রো বিশ্লেষণের বর্জ্য কেমিক্যাল নগণ্য, তাই পরিবেশ দূষণের মাত্রাও নগণ্য। তাহলে এর পরিমাণ কম বলে পরিবেশ দূষণ কম হয়, এটা পরিমাণ আরও বেশি কম বিলাই মাত্র নগণ্য হয়, আর ম্যাক্রোতে সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহার করা হয় বলে বেশি পরিবেশ দূষণটা বেশি হয়। এখানে খেয়াল করো, সেমি মাইক্রো পদ্ধতিকে অনেক সময় বলা হয় সেন্টিগ্রাম বিশ্লেষণ পদ্ধতি, আর এইটাকে বলা হয় মাইক্রোগ্রাম সেন্টিগ্রাম মাইক্রোগ্রাম বিশ্লেষণ পদ্ধতি। যাই হোক, আমরা এই হলো ম্যাক্রো সেমি মাইক্রো বিশ্লেষণের মধ্যে পার্থক্য বা তুলনা। অনেক সময় পরীক্ষায় আসে, তোমরা একটু একবার পড়লে, বুঝে পড়লে নিজেরাই লিখতে পারবা, এই পয়েন্টগুলো মনে রাখবা। তো এখন আমরা যাব প্রাথক্স। তো ফার্স্ট এইড বক্সটা কি, সংজ্ঞার দিকে দৃষ্টিপাত দাও। পরীক্ষাগারে ছোটখাটো দুর্ঘটনায় তাকে প্রাথমিক চিকিৎসা প্রদানের উদ্দেশ্যে প্রয়োজনীয় উপকরণ সম্বলিত বাক্সকে ফার্স্ট এইড বক্স বলে। কি বললাম? পরীক্ষাগারে ছোটখাটো দুর্ঘটনায় তাকে প্রাথমিক চিকিৎসা প্রদানের উদ্দেশ্যে প্রয়োজনীয় উপকরণ সম্বলিত বাক্সকে ফার্স্ট এইড বক্স বলে। তো এইটা প্রাথমিক চিকিৎসা রূপে এই চিকিৎসা সামগ্রী এখানে থাকে। এখন প্রাথমিক চিকিৎসা কাকে বলে? তার আগে এই যে দুর্ঘটনা ঘটে বিভিন্ন কারণে, যেসব কারণে ল্যাবরেটরিতে শিক্ষার্থীদের বা সংশ্লিষ্ট ব্যক্তিদের দুর্ঘটনা পড়তে পারে, সেটা এক নম্বর ধরো হতে পারে বিভিন্ন কাচের যন্ত্রপাতি ব্যবহার করা হয়, এর ফলে অসাবধানবশত কাচের যন্ত্রপাতি ভেঙে ত্বকে লেগে কেটে যেতে পারে, এক নম্বর। দুই নম্বর, তোমার উত্তপ্ত গ্লাস, যেহেতু মাঝে মধ্যে বিভিন্ন গ্লাস সামগ্রী উত্তপ্ত করতে হয়, উত্তপ্ত গ্লাসের সংস্পর্শে বা বার্নারের শিখায় অনেক সময় ত্বক পুড়ে যেতে পারে। তারপরে আর কি হতে পারে, যেমন যেহেতু আমরা বার্নারে ব্যবহার করি, গ্যাস ব্যবহার করে থাকি, গ্যাসও অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাছাড়া বিভিন্ন ধরনের অত্যন্ত মারাত্মক ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করার কারণেও বিভিন্ন গায়ে লেগে অর্থাৎ ত্বকে লেগে ক্ষতিগ্রস্ত হতে পারে, চোখে মুখে লেগে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই বিভিন্ন কারণে দুর্ঘটনা ঘটতে পারে। সেই ক্ষেত্রে আমাদের দুর্ঘটনা যদি কোনো কারণে ঘটেই যায়, সেই ক্ষেত্রে যে সংশ্লিষ্ট ব্যক্তি বা শিক্ষার্থীকে ডাক্তারের কাছে নেওয়ার পূর্বে প্রাথমিকভাবে যে চিকিৎসা দেওয়া হয়, অর্থাৎ ডাক্তারের কাছে নেওয়ার পূর্বে কিছু চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হয়, তাকেই বলা হয় প্রাথমিক চিকিৎসা। এই প্রাথমিক চিকিৎসায় যে সামগ্রী ব্যবহার করা হয় এটাকে বলা হয় ল্যাবরেটরি কিট, অর্থাৎ ফার্স্ট এইড বক্সে রক্ষিত যে কেমিক্যাল যে সামগ্রী বস্তু সামগ্রী থাকে বা প্রয়োজনীয় জিনিস থাকে সেটাকে বলা হয় ল্যাবরেটরি কিট। ল্যাবরেটরি কিট হিসাবে সাধারণত থাকে হলো প্রত্যেক ফার্স্ট এইড বক্সে, সেটা কি ধরো তুলা থাকবে, তারপর ব্যান্ডেজ কাপড়, ফরসেপস সেট, তারপরে ডেটল, স্যাভলন, বার্নল ক্রিম, তারপরে হলো
এই যে অ্যালকোহল, বিশেষ করে ওই যে আইসোপ্রোপাইল অ্যালকোহল ইত্যাদি ব্যবহৃত বস্তু থাকে, এগুলো থাকে। এইগুলো তাছাড়া ওষুধ দ্রব্য কিছু প্রয়োজনীয় ওষুধ রাখা হয়, যেমন প্যারাসিটামল, তারপরে হলো এই অ্যান্টাসিড, তারপরে বমিনাশক ওষুধ, এইগুলো অ্যান্টিহিস্টামিন, এইগুলো জিনিস রাখা হয়। তো আমরা এই জিনিসগুলো প্রাথমিক চিকিৎসা হিসাবে অত্যন্ত প্রয়োজন। তো আমি ধরো প্রাথমিক চিকিৎসা, আমি ধরো তুমি একটা কোনো কারণে কোনো ছাত্রের ত্বকে অ্যাসিড লেগে গেল, তখন প্রথম কাজ কি? প্রথম কাজ পানি, প্রচুর পরিমাণ পানি ঢালা, উক্ত স্থানে ক্ষত স্থানে প্রচুর পরিমাণ পানি ব্যবহার করা। এরপর আমরা পানি দিয়ে ধৌত করে পরে আমরা ওখানে ধরো অ্যাসিড, যেহেতু আমরা মৃদু ক্ষার সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ, 5% দ্রবণ ব্যবহার করতে পারি। অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ তো ল্যাবে আসেই, ব্যবহার করে আমরা ধৌত করে নিব। ওকে, আবার ধরো ওই ক্ষতস্থানে আমরা অনেক ব্যান্ডেজ করে দেবো, বিশেষ করে যদি বেশি মারাত্মক হয়, বেসিড পড়ে, সেই ক্ষেত্রে ব্যান্ডেজ করে দিয়ে বান্ডল ক্রিম লাগানো যেতে পারে। তারপরে ধরো পুড়িয়ে গেছে, কোনো ত্বক পুড়িয়ে গেছে, সেই ক্ষেত্রেও আমরা আগুনে পুড়িয়ে গেছে হতে পারে, বা উত্তপ্ত কাজযন্ত্র টাচ করার কারণে পুড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করব, ওই স্থানে অবশ্যই প্রচুর পরিমাণে পানি ঢালবো, 10-15 মিনিট ধরে পানি ঢেলে তারপরে ওখানে আমরা বার্নল ক্রিম লেগে ব্যান্ডেজ করে দেবো। তারপরে তুলা দিয়ে ব্যান্ডেজ করে দেবো। এরপরে আমরা ধরো যদি গায়ে বা ত্বকে ক্ষার জাতীয় পদার্থ লাগে, সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে আমরা দিতে পারি ক্ষার জাতীয় পদার্থকে প্রশমিত করার জন্য মৃদু অ্যাসিড, বরিক অ্যাসিড নেওয়া হয় সাধারণত। তো তার আগে, বরিক অ্যাসিড নেওয়ার আগে প্রথমে প্রচুর পরিমাণ পানি ঢালতে হবে, স্তরে প্রচুর পরিমাণে পানি ঢালতে হবে, টানা করে পরিষ্কার করে তারপরে আমরা ধুয়ে নিব দিয়ে বরিক অ্যাসিড দিয়ে। তো এইভাবে আমরা করতে পারি। তো এই চিকিৎসা সামগ্রী, বক্সের রক্ষিত চিকিৎসা সামগ্রী, এইগুলো আমাদের তাৎক্ষণিকভাবে কাজ করতে হবে। তারপরে তো সর্বশেষ তো বেশি হলে অবশ্যই তাৎক্ষণিক এই কাজগুলো করে আবার চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, এই জন্য চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। তার আগে এই কাজগুলো করে তারপর নিয়ে যেতে হবে, তাতে ক্ষতর পরিমাণটা কম থাকে। এই কাজগুলো না করলে ক্ষতির পরিমাণটা বেড়ে যায়, তখন আরও জটিল হয়ে যায়। তো আজ এই পর্যন্তই, তোমরা সুস্থ থাকো, আগামীতে দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।